নমস্কার। আরসি কলকাতার তরফ থেকে আমি শ্রী দীপঙ্কর ঘোষ প্রোগ্রাম বিএসডব্লিউজি এর অন্তর্গত কোর্স বিএসডব্লিউ 122 122 এর আজ দুটো ইউনিট নিয়ে সকলের সামনে পাঠদান করব, অর্থাৎ আলোচনা করব। অর্থাৎ আজ আমাদের দুটি পাঠদান বা আলোচনা বিষয়বস্তু একটি সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনস এবং দ্বিতীয়টি দ্য স্টেট অ্যাজ এ সোশ্যাল ইনস্টিটিউশনস। অর্থাৎ রাজ্য বা একটা অঞ্চলকে যেটা একটা সোশ্যাল ইনস্টিটিউট হিসেবে আমরা ব্যাখ্যা করার, বিশ্লেষণ করার চেষ্টা করব। এখন বিষয়টা হলো দ্বিতীয় যে ইউনিট, যেটি আমি পরে বললাম, দ্য স্টেট অ্যাজ আ সোশ্যাল ইনস্টিটিউশন, এর রোল, ইম্প্যাক্ট অ্যাজ অ্যান ইনস্টিটিউশন কি, বিষয়বস্তু কি, কেন, এই সামগ্রিক বিষয় নিয়ে আজ আমাদের আলোচনার বিষয়বস্তু। এখন ইনস্টিটিউশন এই বিষয়টি কি? ইনস্টিটিউশন চারটে দেওয়াল, একটা ঘর, একটা বিল্ডিং, এটুকুই কি? is a concept, is an unique concept, যে কনসেপ্টকে, ধারণাকে, যে সাবজেক্টটাকে ফলো করা যায়, ফলো করার মতো ইউনিক বিষয় কনসেপ্ট, সেই কনসেপ্টটি হলো একটা ইনস্টিটিউশন। লক্ষ্য কি? কেন বা একটা স্টেটকে একটা ইনস্টিটিউশনস তকমা বা একটা ইনস্টিটিউশনস বলা হয়ে থাকে? রোল অ্যান্ড ইম্প্যাক্ট কি এর? প্রথমে আলোচনার শুরুতে আমরা লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করি। দ্য রোল এবং এর ইম্পর্টেন্স সম্পর্কে এই চ্যাপ্টারটি আলোচনার শেষে আমরা অবশ্যই এর লক্ষ্য এবং গুরুত্ব সম্পর্কে মডার্ন সোসাইটিতে, আধুনিক সমাজে এর একটা বিশ্লেষণ আমরা করতে পারব। সেকেন্ড, সরকারের বিভিন্ন যে উইংস গুলো আছে, ক্ষেত্রগুলো আছে, দিকগুলো আছে, সেগুলো সম্পর্কে আমরা একটা সম্যক ধারণা পাওয়ার চেষ্টা করব। তৃতীয়ত, একটা কনস্টিটিউশন, সংবিধান, তার আইন কানুন, তার নিয়ম, এই সমস্ত কিছু সম্পর্কে আমরা একটা ধারণা পাব। ফোর্থ, চতুর্থত, সিভিল সোসাইটি, সোশ্যাল ক্যাপিটাল, পাবলিক ওপিনিয়ন, এগুলো সম্পর্কে আমরা অবশ্যই একটা ধারণা করার চেষ্টা করব। প্রত্যেকটা সিটিজেন, ইচ অ্যান্ড এভরি সিটিজেন, মানুষ একটা নির্দিষ্ট ভাবধারার মধ্যে দিয়ে ব্যক্তি জীবনকে পরিচালিত করেন। যখন সে ব্যক্তি জীবন সমষ্টি জীবন বা সোসাইটির জীবনে পরিগণিত বা পর্যবসিত হয়, তখন সেখানে একটা বিষয় সামনে এসে পড়ে, এই ব্যক্তি ভাবধারা সোসাইটির উপরে কি ধরনের ইম্প্যাক্ট করবে। প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা সোসাইটি, প্রত্যেকটা সিস্টেমের একটা ল পার্ট থাকে। ল যেটা
একটা ইনস্টিটিউশন, একটা সরকার ইম্পোজ করে সেটা না, অ্যাজ এ হোল একটা আইন চলে, ইকুয়ালিটির আইন। তাহলে একটা স্টেট অ্যাট ফার্স্ট আমাদের এটিকে বিশ্লেষণ করতে হবে যে একটা স্টেট কি চায়। A community or society politically organized under একটা গভর্নমেন্ট। টেরিটরি, এই নির্দিষ্ট টেরিটরির মধ্যে একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে আমরা সকলে সার্ভ করতে বাধ্য আমাদের যে সমস্ত নির্দিষ্ট ডিসিপ্লিনারি অ্যাক্টিভিটিস গুলো আছে টুয়ার্ডস সোসাইটির কাছে। অল দিস অ্যাক্টিভিটি ইডিওলজিক্যালি, কনসেপচুয়ালি একটা নির্দিষ্ট প্রপাগান্ডাকে সামনে রেখে এগিয়ে চলে। নাম্বার 1, পপুলেশন। সমস্ত স্টেট একটা নির্দিষ্ট পপুলেশন কন্টেন করে। পপুলেশন ইনক্রিজের সঙ্গে সঙ্গে যদি স্টেটের নির্দিষ্ট পার ক্যাপিটা ইনকাম যদি না বাড়ে, তাহলে নির্দিষ্ট অ্যামাউন্টটা পপুলেশনের উপরে ডিভাইড হয়, যার ফলে মূল্য বৃদ্ধি পাতে বাধ্য হয়, যোগান কমে যায়। যেখানে যোগানের অভাব পড়ে সেখানে মূল্য বৃদ্ধি অ্যারাইজ করে এবং এই প্রয়োজনীয় প্রিন্সিপালস গুলো অ্যারাইজ করে। সুতরাং পপুলেশনকে একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে, বাউন্ডারির মধ্যে লিপিবদ্ধ করে রাখা আশু প্রয়োজন। এখন এর মিনিমাম এবং ম্যাক্সিমাম নাম্বার অফ ইনহ্যাবিটেটস, তার উপরে সমস্ত স্ট্রাকচারটা ডিপেন্ড করে। এই কারণে প্রত্যেকটা স্টেটস এই বিষয়টাকে মেনটেন করে চলার চেষ্টা করে। সেকেন্ড, টেরিটরি। টেরিটরি অপর একটি প্রয়োজনীয় ফিজিক্যাল কনস্টিটিউয়েন্ট একটা রাজ্যের। একটা নির্দিষ্ট টেরিটরি কনসিস্ট করে একটা স্টেটকে নট অনলি অফ এ ডেফিনিট পোর্শনস বাট অলসো অ্যাজ এ হোল। এর মধ্যবর্তী মানুষজন, তাদের চিন্তাধারা, ভাবধারা, বসবাসের নিয়ম, খরচের পরিমাণ, খরচটি রাজ্য স্তরে তার দৈনন্দিন জীবনযাপন, সোশ্যালিজম, সমস্ত কিছুকে মেনটেন করে, যেটা ফিটসুট ডিটারমাইন। Soon it can even assume to fix exactly the part. এর কোনো নির্দিষ্ট রুলস, নির্দিষ্ট প্র্যাকটিসেস এমন কোনো বিষয় নেই regarding the amount of populations. Now, government. Third point is government. Merely a mass of people এর জন্য যদি আমরা একটা রাজ্যকে
একটা নির্দিষ্ট ইনস্টিটিউশনস হিসেবে ভাবি, তাহলে তার নির্দিষ্ট টেরিটরির মধ্যে একটা অবভিয়াসলি পজিটিভ গার্জেন বিলংস করে। এই গভর্নমেন্ট অকুপাই করে একটা প্র্যাকটিক্যাল পোর্শন অফ টেরিটরি। and a state অবশ্যই এটিকে ফলো করে। সুতরাং গভর্নমেন্ট অবশ্যই এই অথরিটিকে এক্সারসাইজ করে। তাহলে the government, the established form of political administrations of a state also, এটা বলাই যায়। নেক্সট পয়েন্ট, তাহলে আমরা প্রথম আলোচনা করলাম পপুলেশন, সেকেন্ড টেরিটরি, থার্ড গভর্নমেন্ট। ফোর্থ পার্ট রিগার্ডিং দিস স্টেটের যে পার্টগুলো আছে সেগুলো স্টেট অ্যাজ অ্যান ইনস্টিটিউশনস, রিগার্ডিং দিস ইন্টারন্যাশনাল রেকগনিশনস। প্রকৃত অর্থে ইন্টারন্যাশনাল রেকগনিশনস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সভিয়ারিটির ক্ষেত্রে। একটা রাজ্যের সভিয়ারিটির ক্ষেত্রে যদিও এটি একটি কনস্টিটিউশনাল এক্সিস্টেন্স, তবুও each and every states recognized by other states. Now এর পরবর্তী যে কম্পোনেন্ট আমরা আলোচনা করব, কনস্টিটিউশনস অ্যান্ড ল। এখন যদি প্রশ্ন আসে, what is a state? What are the basics of elements? Regarding a state, একটা টার্ম ইংলিশে আমরা খুব ইউজ করি, ল। এই ল কথাটি অ্যাপ্লাই হয় রুলস ফর দ্য গাইডেন্স অফ হিউম্যান কন্ডাক্ট। ল ইজ ইউজড, দ্য রুলস ফর দ্য গাইডলাইন্স অফ হিউম্যান কন্ডাক্ট, দ্যাট ইজ ল। No group of people can live longer in peace and also tranquility conduct. প্রত্যেকটা ইনস্টিটিউশনস, প্রত্যেকটা নির্দিষ্ট টেরিটরির মধ্যে একটা নির্দিষ্ট ল ফলো করা অবভিয়াসলি প্রয়োজন, এবং জেনারেলি তারা এটা ফলো করে। People generally obey the law because একটা নির্দিষ্ট নিয়ম প্রত্যেকটা স্টেটকে, প্রত্যেকটা
ইনস্টিটিউটকে, প্রত্যেকটা রাষ্ট্রকে ফলো করতে হয় সাম্যাবস্থা বজায় রাখার জন্য। একটা রাজ্য, একটা রাষ্ট্র তার লোকজনেদের জন্য এই নির্দিষ্ট ল তাদের রাজ্য চালানোকে আরো বেশি ভাবধারাময় করে তোলে। মানুষজনকেও এই ইনস্টিটিউশনাল ল মানতে হয়, মেনে চলতে হয়। আমাদের ভারতবর্ষে মহাত্মা গান্ধী প্রথম দেখিয়েছিলেন যে নন কোঅপারেশন টেকনিক্স, নন কোঅপারেশনসের টেকনিক্সকে কিভাবে অ্যাপ্লাই করা যায়। এখন গুরুত্বপূর্ণ বিষয় যেটি আলোচ্য, লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি। একটা রাজ্য বা একটা রাষ্ট্রের ক্ষেত্রে কমিউনিটি অর্গানাইজেশনসের তরফকে ঠিকভাবে প্রতিপালিত করার জন্য একটা নির্দিষ্ট লকে অ্যাপ্লাই করার জন্য যেটি সবার আগে প্রয়োজন, লেজিসলেচার। লেজিসলেচার একটি অত্যন্ত ইম্পর্টেন্ট এই তিনটি বিষয়ের মধ্যে, এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি। মানুষজন tries to represent their ইচ্ছা, expectations, hope, willings, aspirations in the shape of law. Legislature একটা অফিসিয়াল রুলস মেকিং body of a political system. ভারতীয় সংবিধানের ক্ষেত্রে এটা অ্যাডপ্ট করা হয়েছিল পার্লামেন্টারি সিস্টেমস অফ গভর্নমেন্টের, এটা একটা অ্যাডপ্টেশন। The primary functions of the legislature is to legislate both in the same form. একটা সার্বভৌমত্ব রাজনৈতিক প্রেক্ষাপটে লেজিসলেটিভ অর্গানস যেগুলো আছে, অবভিয়াসলি সেগুলো একটা রাষ্ট্রের নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচিত বিষয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। Secondly, executive. এখন
executive part is that part of organizations of the government. এটা একটা গভর্নমেন্টের অর্গানাইজেশন, গভর্নমেন্টের এটা একটা নির্দিষ্ট অংশ, যেটা একটা কনসার্ন অথরিটিকে নিয়ে কাজ করে। যে অথরিটি একটা রাজ্যের তথা রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং সমস্ত মনুষ্য সকলের ন্যূনতম বেসিক চাহিদাগুলোকে মেনটেন করার চেষ্টা করে। লেজিসলেচার এখন আলোচনার শুরুতে আমরা এক্সিকিউটিভ পার্টে একটা রাজ্যের তথা একটা রাষ্ট্রের প্রশাসনিক যে বিষয়বস্তুগুলি আছে, অবভিয়াসলি যেগুলো রাজনৈতিক প্রেক্ষাপটের ব্যারিয়ারের মধ্যে সীমাবদ্ধতা না রেখে এগিয়ে চলে বা এগিয়ে যায়, সেগুলোর প্রতি আমাদের নজর দেওয়ার দরকার হয়ে পড়ে। প্রথমেই যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক ক্ষেত্রতে, মেনটেনেন্স অফ ল অ্যান্ড অর্ডার, যে কোনো মূল্যে ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করা। সেকেন্ডলি, protections of country and maintenance of diplomatic relations. Third, the enactment of the laws. আইনের সংবদ্ধীকরণ। এখন the chief executive এই সর্বতোভাবে সুচিন্তিত মতামত এবং কনস্ট্রাকটিভ অর্থাৎ গঠনগত বিভিন্ন দিক শৈলীর মাধ্যমে তাকে নিমজ্জিত করবে। এটি ন্যাশনাল রুলস। তাহলে জুডিশিয়ারি কোথায়? এক্সিকিউটিভ এরিয়া অলওয়েজ একটা রাষ্ট্রকে প্রোটেক্ট করে রাখবে, যেটিকে বলা হয় তার ধারক এবং বাহক। কিন্তু তার চলার পথে যে অব্লিগেশন গুলো আসবে, সেই অব্লিগেশন গুলোকে ওভারকাম করার জন্য কনস্টিটিউশনস এবং কনস্টিটিউশনসকে সাপোর্ট দেওয়ার জন্য যে সবার উপরে যে জিনিসটি অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, দ্যাট ইজ জুডিশিয়ারি। জুডিশিয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ একটা গভর্নমেন্টের, কারণ একটা গভর্নমেন্টকে সঠিকভাবে পরিচালনা করার জন্য যেমন এক্সিকিউশনস থাকবে, এক্সিকিউটিভ থাকবে, তার পলিটিক্যাল ফিল্ড থাকবে, চিন্তামূলক জায়গা থাকবে, সবার উপরে যেটা থাকবে দ্যাট ইজ জুরিসডিকশনস, দ্যাট ইজ জুডিশিয়ারি, যেখানে জাস্টিস এই টার্মটি নিমজ্জিত থাকবে।
জাস্টিস রিয়ালাইজড এবং ডিফাইন্ড বাই ল, লয়ের দ্বারা রিয়ালাইজড এবং ডিফাইন্ড হবে। The term judiciary generally applied to the designated officers of the government whose যাদের functions applying law কে মেনটেন করতে সাহায্য করে। এটা অত্যন্ত রেসপন্সিবিলিটি সেই সমস্ত নির্দিষ্ট অফিসার্সদের টু ডিসকভার করা যার রেলিভেন্ট প্রবলেমস, যে প্রবলেমস গুলো একটা রাজ্য তথা একটা রাষ্ট্রের পরিকাঠামোকে বিভিন্নভাবে কোলাপস করার দিকে এগিয়ে নিয়ে যায়। সুতরাং একটা জুডিশিয়ারি অলওয়েজ হেড অফ দ্য স্টেট और एडमिनिस्ट्रेटिव पार्ट के एग्जीक्यूटिव एरिया के অলওয়েজ পথ নির্দেশ করবে। তাহলে এক্সিকিউটিভ এরিয়ার প্রধান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ পুরো রাজ্যটিকে, পুরো স্টেটকে একটা নির্দিষ্ট ল এবং কনস্টিটিউশনের মধ্যে কনস্ট্রাকটিভ পথের মধ্যে তাদেরকে বেঁধে রাখা। Next, citizenships, rights and duties. Citizenships. প্রচলিত ঘরানা অনুযায়ী most of the populations rules by the king or emperor. সেই রাজত্ব রাজবংশ থেকে কিভাবে সংবিধান রচনার মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশকে একটা রাজ্যে আনয়ন করা হয়েছে, তার প্রেক্ষাপট এবং ভাবধারা এর রাইটস গুলো আমাদের চোখে পড়ানো। অধিকার রাইটস আর দ্য সোশ্যাল রিকোয়ারমেন্টস, এটা একটা সোশ্যাল রিকোয়ারমেন্ট, সামাজিক চাহিদা, সামাজিক মানুষের or women or মহিলা for the development of his or her personality and society as a large.
বিভিন্ন অ্যাসপেক্টস পার্সোনাল এবং সোশ্যাল যেটা এই সামাজিকতাকে ধরে রাখে। এখন রাইটস, অধিকার হ্যাভ এ সোশ্যাল ক্যারেক্টার, এর একটা সামাজিক চরিত্র আছে। যেটা only to the people living in society and working in the overall interest of the society. সোসাইটির একটা নির্দিষ্ট ইন্টারেস্টকে, সুদকে বহন করে। তাহলে ডিউটিস কি? এর পরবর্তী যে পয়েন্টটি আমাদের আলোচনার বিষয় সেটি হলো ডিউটিস। একটা নির্দিষ্ট রাইটস মানে অধিকার ছাড়া ডিউটি ও রেসপন্সিবিলিটি বিষয়টি গুরুত্বহীন হয়ে পড়ে। একটা নির্দিষ্ট অব্লিগেশন লয়ের মাধ্যমে ইম্পোজ করার নামই একটা ডিউটি, ক্যারি আউট করে বাই গভর্নমেন্ট অফিসার্স or responsible authority, sometimes private persons, কিন্তু একটা নির্দিষ্ট কনসেপ্ট প্রোপাগান্ডাকে সামনে রেখে ক্যারি আউট হয়। তাহলে দুটো জিনিস আমরা আলোচনা করলাম, একটা হলো রাইটস, সেকেন্ড হলো ডিউটিস। উইদাউট রাইটস কখনো ডিউটি কমপ্লিট হতে পারে না অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন। তাহলে প্রত্যেকটা সিটিজেনশিপ তার কতগুলো রাইটস এবং তার কতগুলো রাইটসকে কেন্দ্র করে ডিউটিস এসে পড়ে। রাইটসকে কেন্দ্র করে তার কতগুলো ডিউটিস এসে পড়ে। Next, welfare states liberty, equality and justice. একটা স্টেটের ওয়েলফেয়ারের জন্য the term welfare originally applied to Britain during the Second World War. There were many services বিভিন্ন রকমের ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি অত্যন্ত ইম্পর্টেন্ট। Directions, maintenance, full employment,
a program of nationalisms, which লিবার্টির ধারণা মোস্ট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পাওয়ারফুল অস্ত্র লিবার্টি, কনস্টিটিউশনাল লিবার্টি। It has defeated the strong enemies also imbue, paralyzes. The term liberty is derived from the এটা এসেছে Latin word liber, L-I-B-E-R, liber, liber, that is free from all aspects. সেখান থেকে এসেছে লিবার্টি। আমাদের রাজ্যে বা আমাদের রাষ্ট্রের সোশিও ইকোনমিক কন্ডিশনস, যেটা ম্যান এবং ওম্যান ডেভেলপ পার্সোনালি, দ্যাট ইজ একটা পজিটিভ মিনিংস ক্যারি করে। সেই পার্সোনালিটিতে এই পজিটিভ মিনিংসটা ক্যারি করে। ইকুয়ালিটি, equality does not mean identical treatment also to all. এটা proportional equality, equal among the equals, inequality among the unequals, সব কিছুকে এটা ভ্যারি করে। That is unequals also. তাহলে explaining the meaning of the equality, what is the explaining the meaning of equality? At first, the end of privileges of the society. Number one, end the privileges of the society or in the society. Secondly, adequate opportunities are laid upon. Adequate opportunities যেগুলো গ্রহণযোগ্য। Third, all must have, সকলেরই যেটা উচিত, সোশ্যাল বেনিফিটস। অর্থাৎ সোসাইটিতে ইকুয়ালিটি, এই কনসেপ্টটি ইকুয়াল বেসকে যদি নির্দিষ্ট মাত্রায় রাখা না হয়, তাহলে ইনইকুয়ালিটি যদি ইকুয়ালিটিকে ছাপিয়ে চলে যায়, সেক্ষেত্রে
ভ্যারি করে। ইনইকুয়ালিটির পরিমাণ যখনই বাড়তে থাকে তখন জাস্টিস প্রিভেল, জাস্টিসের প্রয়োজন হয়ে পড়ে। আমাদের ডিফারেন্ট সোশ্যাল সিস্টেমে there are different concepts of justice. Main যে difficulty in defining justice, justiceের ক্ষেত্রে এটা ইন্ডিপেন্ডেন্ট কনসেপ্ট নয়। জাস্টিস হলো ভ্যালিউজ এবং বিহেভিয়ার অফ সোশ্যাল সিস্টেমের একটা পার্ট। উইথ দ্য ভ্যালিউজ এর পরিবর্তনের সঙ্গে সঙ্গে আন্ডারগো দ্য চেঞ্জেস দ্যাট ব্রিংস কনসেপ্ট অফ জাস্টিস, জাস্টিসও পরিবর্তন হয়। এখন ওয়েলফেয়ার স্টেট হিসাবে ইন্ডিয়ান সিনারিওতে এর ভাবধারা পরিবর্তন। ইন্ডিপেন্ডেন্সের সময় থেকে আজ পর্যন্ত ইন্ডিয়া, আমাদের রাষ্ট্র ভারতবর্ষ একটা নির্দিষ্ট সিস্টেমেটিক ডেভেলপিং প্রসেসের মধ্যে আছে। বিভিন্ন ব্যারিয়ার্স, অব্লিগেশনস ডে বাই ডে, ইয়ার টু ইয়ার আসছে, কিন্তু অব্লিগেশনস ভেরিফাই করছে। ডাইরেক্টলি সোশিও স্ট্রাকচারাল কমিটমেন্টের মধ্যে লেজিটিমেট অ্যাক্সেসের সোর্স অফ পাওয়ার, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখন এই পলিটিক্যাল ম্যাক্রো স্ট্রাকচারের দিক থেকে ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্সি বা ইন্ডিয়ান কন্টিনেন্টে এটা অত্যন্ত একটি ইম্পর্টেন্ট ভাবধারাতে এসে পর্যবেসিত হয়েছে। এডুকেশন, the state provides, একটা রাজ্য প্রোভাইড করে the largest number of educational institutions. বৃহৎ এডুকেশনাল ইনস্টিটিউশনকে ফোকাস করে। For the all minorities যারা বেসড অন রিলিজিয়ান্স অর ল্যাঙ্গুয়েজ, তাদেরকেও এটা ফোকাস করে। ফাইনালি এটা একটা ডিউটি অফ দ্য স্টেট
nationalism. Nation states associate with rise of nationalism. যেটা defined as a set of symbols. Probably লোকজন, people have always felt some kind of identity. যাই হোক, made its appearances only development কোনো রিলিজিয়াস অব্লিগেশনস, ইনস্ট্রাকশনস কখনোই একটা নির্দিষ্ট কালচার ও ভাবধারা ছাড়া সঙ্গবদ্ধ হতে পারে না। কাস্ট অ্যান্ড রাইটস, কাস্ট অ্যান্ড পলিটিক্স, একটা নির্দিষ্ট কাস্ট জেনারেলি টেকিং আপ বিভিন্ন রকমের ফর্মস অ্যান্ড ফাংশনসকে শো করায়, বিভিন্ন ফর্মস অ্যান্ড ফাংশনসকে শো করায়। সুতরাং কাস্ট এবং পলিটিক্স সংবিধান রচনা থেকে স্বাধীনতা পরবর্তী সময়ে কন্টিনিউয়াসলি আপগ্রোয়িং। কাস্ট সিস্টেমকে নির্দিষ্ট মাত্রায় অ্যাডমিনিস্ট্রেটিভকে সাহায্য নিয়ে ফ্লারিস্ট করার পিছনে একটা নির্দিষ্ট পলিটিক্যাল ভাবধারা কাজ করে। স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষের ইতিহাসে কাস্ট সিস্টেমের কোনো নির্দিষ্ট প্যাটার্ন হয় না, কিন্তু এই একই মাত্রা ও গণনা ক্ষেত্রে এর রূপরেখা অবশ্যই পরিগণিত। আমাদের নেক্সট আলোচ্য বিষয় সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। আমাদের পরবর্তী আলোচ্য বিষয় সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। এর অবজেক্টিভস গুলো কি? এই দ্বিতীয় কম্পোনেন্ট বা দ্বিতীয় চ্যাপ্টারটি পাঠদানের মধ্যে দিয়ে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের ধারণাটি সম্পর্কে আমরা বোধগম্যতার পর্যায়ে পৌঁছাব। কাস্ট সিস্টেম ডে বাই ডে কিভাবে ইনক্রিজ অ্যান্ড তার ক্যারেক্টারিস্টিক্সকে ডেভেলপ আর চেঞ্জেস করেছে সেটা আমরা জানতে পারব। ফ্যাক্টরস রেসপন্সিবিলিটি কিভাবে চেঞ্জেস হয়েছে তা আমরা জানতে পারব।
ইম্প্যাক্ট অফ কাস্ট অন ইন্ডিয়ান সোসাইটিতে এটা আমরা জানতে পারি। তাহলে ইন্ট্রোডাকশনস পার্টে অর্থাৎ ভূমিকাতে বিভিন্ন ধরনের এজেন্সিস এই একটি মাধ্যমকে সামনে রেখে তাদের নিত্য কার্যবিধিকে সাজায়। ভলেন্টারি অর্গানাইজেশনস, তারা ডে বাই ডে তাদের কার্যবিধিকে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনসের নিরিখে সজ্জিত করে। সোশ্যাল ওয়ার্কার্স, একজন সোশ্যাল কর্মী হিসেবে অবশ্যই এর দিক বিচার্য বিষয়। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনসকে সামনে রেখে কবে যেন সোসাইটি নির্দিষ্ট র্যাঙ্ক অনুযায়ী তার নির্দিষ্ট ভাগে বিভাজিত হয়ে চলেছে। কুইক মোবিলিটি, ইন্ডিভিজুয়ালস অবজারভেশনস, এগুলোকে নিমজ্জিত করেছে। তাহলে কি সোশ্যাল চেঞ্জেস সোসাইটির নিরিখে একটা প্রমিনেন্ট থিঙ্কিংকে সামনে নিয়ে এসে অবভিয়াসলি ক্লাস এবং কাস্টকে সিগনিফাইজ করেছে। কনসেপ্ট অফ ক্লাস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অলসো। বেশিরভাগ মডার্ন সোসাইটিস তারা ক্লাস বেসড স্ট্র্যাটিফিকেশন। যাই হোক, many features of traditional stratifications এগুলোকে অনেক বেশি মাত্রায় সোশ্যাল মোবিলিটির দিক থেকে সোসাইটিকে একটা নির্দিষ্ট মাত্রায় বা ভাবধারাতে নিমজ্জিত করার জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। Impact of class systems in India. Membership পার্টিকুলার ক্লাস গ্রুপের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে প্রভাবের দিক থেকে বিচার করলে স্ট্র্যাটিফিকেশনস অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। ইন্ডিয়ান টেরিটরির মতো রাষ্ট্রে কন্টিনিউয়াসলি কাস্ট সিস্টেমকে একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ করে রাখা হয়েছে। স্বাধীনতা পরবর্তী প্রয়াস হিসেবে কাস্ট সিস্টেমকে, কাস্ট প্রিজুডাইসকে
একটা নির্দিষ্ট পরিকাঠামোর মধ্যে পরিগণিত পরিসরের মধ্যে নিমজ্জিত করে রাখা হয়েছে। এর প্রভাবও যথেষ্টই গুরুত্বপূর্ণ এবং অ্যাজ ওয়েল অ্যাজ তাৎপর্যপূর্ণ বটে। তাহলে কনসেপ্ট অফ কাস্ট অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স, কাস্ট সিস্টেম যেটি আছে, মাচ ডিবেটেড, অত্যন্ত একটা বিতর্কিত পার্ট, বিতর্কিত অংশ। ইন্ডিয়ান টেরিটরিতে কাস্ট কথাটি একটা স্প্যানিশ ওয়ার্ড থেকে এসেছে। ঋগ্বেদ থেকে শুরু করে ওল্ডেস্ট যত পুরাণ উপনিষদ আছে, জাতি বৈষম্য, বর্ণ বৈষম্য সেখানেও প্রাধান্য পেয়েছে। আমরা যদি আমাদের ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো বিশ্লেষণ করি, সেখানে আমরা দেখতে পাবো ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বিভিন্ন স্তরে স্তরে সমাজকে ভাগ করা হয়েছে। সেখানে 1 নম্বরে এসেছে ব্রাহ্মণ, সেকেন্ড ক্ষত্রিয়, থার্ড বৈশ্য, নাম্বার 4 শূদ্রা। ব্রাহ্মণ সমাজের আপার স্তর, যারা ভগবানের দূত হিসেবে, মেসেঞ্জার অফ গড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে সোসাইটির কাছে। পুরো সোসাইটি সেটিকে মেনে নিতে বাধ্য হয়েছে। তাদের এই আবেদনকে, অ্যাপ্রোচকে সাপোর্ট করেছে ক্ষত্রিয়। সুতরাং ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় একে অপরের পরিপূরক হিসেবে সোসাইটিকে রুলস করে গেছেন বেদ উপনিষদ যুগ থেকে শুরু করে সমাজের বিভিন্ন ধাপে ধাপে রাজতন্ত্রকে কায়েম বা প্রতিষ্ঠা করার জন্য। পরবর্তীকালে বৈশ্য, যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সমাজে বিভিন্ন অর্থের আগমনকে নির্দিষ্ট করার চেষ্টা করেছে, সমাজের সেই স্তরকে বৈশ্য হিসেবে পরিগণিত করা হয়েছে। এবং লাস্ট যে স্তর সেটি হলো শূদ্র, সমাজের সব থেকে নিম্ন স্তর হিসেবে যাদেরকে রাখা হয়েছে। এই যে সামাজিক স্তর বিন্যাস, স্ট্র্যাটিফিকেশনস, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনস, এই সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনস গুলো সমাজের বিভিন্ন স্তরকে, বিভিন্ন মাত্রাকে এবং বিভিন্ন ধাপকে সকলের সামনে তুলে ধরেছে। সুতরাং এটা নিশ্চিতভাবে বলা যায় যে সমাজকে 4টি স্তরে ভাগ করে সামাজিক প্রেক্ষাপটকে বিভিন্ন দিকে ছড়িয়ে দিয়েছে। সে আমি বেদ উপনিষদ যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত। স্বাধীনতা পরবর্তী যুগে বিভিন্ন রাজ্যে আমরা এই একই ছবি কিন্তু দেখতে পাই। হয়তো তার প্রেক্ষাপটটা চেঞ্জ হয়েছে, তার অবয়বটা চেঞ্জ হয়েছে, কিন্তু বিষয়টি একটি জায়গাটি নিমজ্জিত হয়ে আছে। সুতরাং সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন আজকের নিরিখে দিন প্রতিদিন মূল্যবোধ থেকে সরে গেছে। এখন আলোচনার অন্তিম পর্বে এসে 2টি চ্যাপ্টার যে আমরা আলোচনা করলাম, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন এবং সোসাইটি অ্যাজ অ্যান ইনস্টিটিউশন, তার মূল উপজীব্য বিষয় এটি এসে দাঁড়িয়ে গেল। হিউম্যানিটিকে প্রোটেক্ট করার জন্য বিভিন্ন স্তরে স্তরে মানুষের যে পরিবর্তন এবং পরিশোধন সাধিত হয়েছে যুগ পরবর্তীতে, স্বাধীনতা উত্তর, স্বাধীনতা পূর্ব, যে স্ট্র্যাটিফিকেশনস গুলো, যে ভাবধারাগুলো
নিমজ্জিত বা পর্যবেসিত হয়েছে তার প্রেক্ষাপট বিচার করার মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সমগ্র পাঠদানের মূল উপজীব্য বিষয় সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, সামাজিক স্তর বিন্যাস এবং সমাজকে একটা নির্দিষ্ট মাত্রায় পৌঁছে দেওয়ার জন্য তার গুণগত পরিধি এবং গুণগত পরিশীলিত রূপকে সকলের সামনে আনয়ন করা। তাই আলোচনার অন্তিম পর্বে এসে অত্যন্ত সুনিপুণভাবে আমরা বিষয়টিকে আলোচনা স্তরে আনতে পারলাম এবং একথা বলা বাহুল্য যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন সমাজকে ক্রমান্বয়ে একটা নির্দিষ্ট জায়গায় উন্নীত করছে, যদিও রাষ্ট্রীয় বিভিন্ন পলিসির মাধ্যমে সমাজকে একটা ইনস্টিটিউশনের পর্যায়ে নিয়ে গিয়ে আমরা এর ভাবধারাকে, এর মূল্যবোধকে মানুষের উন্নতির সাথে যথোপযুক্ত ব্যবহার করতে পারি। এই বলে আজকের পাঠদান এখানেই সমাপ্ত করছি। আশা করছি আগামী পাঠদানে নতুন একটি বিষয় নিয়ে আমরা সম্মিলিত হতে পারব। নমস্কার।